বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা চর্চিত বিষয় হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের 13 পাতার ফর্ম। যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে বা টাকা নেবে তাদেরকে এই 12 পাতার একটি ফর্ম পূরণ করতে হবে, এবং যে 12 পাতাতে বহু মানে ইনফরমেশন বা তথ্য তাকে কিন্তু দিতে হবে। এবং কি কি ইনফরমেশন দিতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এই ভিডিওতে কিন্তু আমি সুন্দর করে আলোচনা করে দেব, যাতে কাউকে ফর্ম ফিল আপের জন্য কারো কাছে না যেতে হয়। তো ভিডিওটা দেখো, প্রত্যেকে আশা করি কাজে আসবে। এবং সেই সঙ্গে সঙ্গে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে বহু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবে, কিন্তু আজকের যে ভিডিওটা বেস্ট ভিডিও হতে চলেছে। আশা করছি এটা দেখার পরে কোনো রকম ডাউট তোমাদের থাকবে না। চলো তাহলে শুরু করছি আজকের আমি এই ফর্ম ফিল আপটা। দেখো, আমি এখানে বলে দেবো যে কি কি করতে হবে বা কি কি করতে হবে না, সবকিছু কিন্তু আমি একটু সুন্দর করে দেখিয়ে দেব। তাহলে কি হবে, এই ফর্ম পূরণটা ইজিলি নিজেরাই ঘরের মধ্যে করতে পারবে এবং সরকারি সুযোগ সুবিধা পেতে পারবে। আচ্ছা, প্রথম যেটি আমি বলে দিই যে প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তাহলে প্রতিটি বিভাগকে কিন্তু পূরণ করতে হবেই, বাধ্যতামূলক এটা কিন্তু। এবারে কিছু জায়গা ছেড়ে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। পারিবারিক পরিচয়, তাহলে প্রথমেই যেটি আছে হেড অফ দা ফ্যামিলি, মানে ফ্যামিলির পরিবারের প্রধান যে হেড অফ দা ফ্যামিলি, তার নামটা এখানে, পুরো নামটা কিন্তু এখানে লিখতে হবে। তার পুরো নাম কিন্তু এখানে লিখতে হবে। হলো একদম কি রকম নামটা লিখবে না, যেটা আধার কার্ডে আছে সেই অনুযায়ী কিন্তু নামটা লিখবে, উল্টো পাল্টা নাম লিখলে কিন্তু চলবে না। জন্ম তারিখ তার কি, সেই জন্ম তারিখ কিন্তু লিখতে হবে। কিভাবে লিখতে হবে না, দিন মাস বছর। ঠিক আছে, ধরো কারো জন্ম 2010-এ, 2010-এ না, আমি একটু আগে বলছি। ধরো আমি বললাম যে কারো জন্ম হয়তো 24/1/2004-এ। তো এইরকম ভাবে কিন্তু লিখতে হবে। প্রথমে দিন লিখলে, তারপরে মাস, তারপরে কিন্তু বছর লিখতে হবে। নেক্সট কি আছে না, পরিবারের প্রধানের লিঙ্গ। তাহলে পরিবারের প্রধান পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, বা তৃতীয় লিঙ্গ হতে পারে। তো যা হোক, এবারে কেউ যে পুরুষ হলো সে পুরুষ লিখে দিবে। ঠিক আছে, যে স্ত্রী হবে সে স্ত্রী লিখবে। তাহলে পরিবারের হেড যে, সে পুরুষ না স্ত্রী, সে লিঙ্গ কিন্তু লিখতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর, এই যে আধার দেখে আমরা নাম লিখেছি, এবারে আধার নম্বরটা লিখতে হবে। আধার নম্বরটা দেখবে চারটা চারটা করে, যেরকম 3 জায়গা 3 4 12টা দেওয়া আছে। তো তোমরা কিন্তু ওইভাবেই লিখবে। ধরো লেখা আছে 1 2 3 4, ঠিক আছে। আবার ধরো লেখা আছে 7 8 9 3, আবার লেখা আছে, মানে একসঙ্গে 12টা লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। বা যদি এরকম চারটা চারটা ভাগ করে লেখা হয়, সেটা কিন্তু স্পষ্ট হয়, ভালো হয় আর কি। ধরো 7 3 5 4 এরকম করে কিন্তু লিখে নেবে আধার নাম্বারটা। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তাহলে যদি ডিজিটাল রেশন কার্ডে যদি পারিবারিক আইডি থাকে, যদি থাকে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। তাহলে পরিবারের টোটাল সদস্য কতগুলি আছে সেটা কিন্তু 10 জন 5 জন, সেটা কিন্তু সংখ্যায় কিন্তু লিখতে হবে। ঠিকানা, আচ্ছা অ্যাড্রেসটা একদম আধার কার্ডে যেটি লেখা আছে, সুন্দর দেখে দেখে একটা স্থায়ী অ্যাড্রেস। এবারে অনেকে অন্য জায়গায় থাকে কিন্তু স্থায়ী অ্যাড্রেসটা অন্য আছে। তাহলে এখানে বলা হয়েছে তার আধার কার্ডে যে মানে স্থায়ী, যেখানে সে বসবাস করছে বর্তমানে, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সুন্দর লিখতে হবে। কিভাবে লিখলে, ধরো ভিলেজ লিখে দিলে, ঠিক আছে, তারপরে পোস্ট অফিস লিখলে, তারপরে পুলিশ স্টেশন লিখলে, ঠিক আছে, তারপরে পিনকোড লিখলে, পিনকোড, এখানে ডিস্ট্রিক্ট লিখবে, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, তার সঙ্গে সঙ্গে এখানে পিনকোড, বাস, এগুলো একদম কমপ্লিট কিন্তু ইনফরমেশন কিন্তু দিতে হবে, যেভাবে হয় আর কি। যোগাযোগ নাম্বার, তাহলে এই প্রধানের যোগাযোগ নাম্বার, একটা নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে, যে নাম্বারটা কিন্তু বিশেষত
পরিবারের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, ভেরি ইম্পর্টেন্ট এটা। যে ফোন নাম্বারটা দেবে সেই ফোন নাম্বারটা যেন আধার কার্ডের সঙ্গে লিংক থাকে, ওই নাম্বারটা কিন্তু দিতে হবে, উল্টা পাল্টা নাম্বার দিলে কিন্তু চলবে না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল 8টা। এবারে নেক্সট আমরা চলে যাই, এখানে কি বলা হয়েছে না নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর পরিবারের সকল সদস্যদের। তাহলে এখানে পরিবারের বাকি যত সদস্য আছে তাদের সমস্ত ইনফরমেশন বা তথ্য কিন্তু দিতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি, আজকে যে অ্যাপ্লাইটা হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারের, সেখানে হেড অফ দ্য ফ্যামিলি যে সে কি অ্যাপ্লাই করছে, যদি সে অ্যাপ্লাই করছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, অ্যাকচুয়ালি যদি সে মহিলা হয় তাহলে সে অ্যাপ্লাই করছে, যদি অ্যাপ্লাই করে তাহলে এখানে শুধু টিক চিহ্ন দিতে হবে তার হ্যাঁ বাস, আর যদি না হয় তাহলে না, আপনার টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। আর একটা কথা বলা হয়েছে যে অন্নপূর্ণা জনের জন্য আবেদন করা হচ্ছে কিনা, তাহলে এই যে এখানে এইটা হচ্ছে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির ইনফরমেশন প্রথমটা। সেকেন্ড হচ্ছে সদস্য নাম্বার 1, মানে তার ফ্যামিলিতে যে ফ্যামিলি মেম্বার আছে তার সদস্য নাম্বার 1 এর নাম কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ধরো এখানে হাজবেন্ডের নাম আছে, হাজবেন্ড অ্যাকচুয়াল একটা পরিবারের হেড হয়, ঠিক আছে, তো তার কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় না সাধারণত। ঠিক আছে, ছেলেদেরকে অ্যাপ্লাই করা হবে অন্নপূর্ণা ভান্ডারে, তাদের অ্যাপ্লাই করা হবে না, তাহলে এখানে হ্যাঁ দেখার দরকার নেই। সেকেন্ডে লিখলে ওয়াইফের যে নাম সেই নাম এখানে লিখতে হবে, ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী সেই নাম কিন্তু লিখলে। আচ্ছা, তারপরে জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে, আর প্রধানের সঙ্গে তাহলে হাজবেন্ড ওয়াইফের একটা সম্পর্ক, সেই হাজবেন্ড ওয়াইফ লিখে দিল, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক আছে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, তাহলে এটা কিন্তু বাস লিখে দিলে। এরপরে কি করতে হবে, এর জন্য কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, সুতরাং এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি অ্যাপ্লাই করা হয় টিক চিহ্ন দিতে হবে। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে বয়স 5 বছরের কম হলে আধার এনএ চিহ্নিত করুন, তাহলে আধারে সেখানে কিন্তু এনএ লিখলেই কিন্তু হবে, এনএ লিখে দিয়ে চলে গেলে কিন্তু হবে, সেখানে লেখার প্রয়োজন নেই। আচ্ছা, সদস্য নাম্বার 2, এই সেম কেস সেম ভাবে। তো এখানে একটা সুবিধা হয়েছে কি, আমি দেখলাম যে ফর্মটা বড় হলেও একটা সুবিধা হতে পারে, একটা ফর্মেই কিন্তু একটা ফ্যামিলির সবাই কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে পারবে, এই একটা সুযোগ সুবিধা কিন্তু আছে। তো যাই হোক, সদস্য নাম্বার 2 তার নাম সেম ওয়েতে সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে, এবং অ্যাপ্লাই করা হচ্ছে কিনা হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে যদি হ্যাঁ অ্যাপ্লাই করে। পরে নেক্সট 10 নম্বরে যেটি আছে না পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, তাহলে যে হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, ধরো অনেকে আছে এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, ঠিক আছে, ব্যাংক হলো, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, বাস হয়ে গেল। তাহলে প্রধানের যে হেড তার কিন্তু এই নাম্বারগুলো দিতে হবে। সেকেন্ড, সদস্য নাম্বার 1 আমরা যা লিখে আসলাম নামটা, তাহলে যে অ্যাপ্লাই করছে তার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এটা কিন্তু ভিবিআই, এবং এটা খেয়াল রাখতে হবে যেন তার ডিবিটির সঙ্গে লিংক থাকে। দেখবে অনেকের কিন্তু ডিবিটির সঙ্গে কিন্তু লিংক নেই, তারা কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে যাবে না, যার ডিবিটির সঙ্গে লিংক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু দেবে। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাই আর ফর্ম ফিল আপে আর কি করতে হবে, আমি অ্যাকচুয়ালি সব বলে দিচ্ছি তোমাদের, কোনো অসুবিধা রাখার জায়গা নেই এখানে। আচ্ছা, এবারে যেটা করতে হবে সেটি হচ্ছে এপিক নাম্বার বা সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নাম্বার, ঠিক আছে, নম্বর সহ আর কি। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার লিখতে হবে, বিধানসভার ক্ষেত্র বা অংশ নাম্বার লিখতে হবে, তাহলে কোন বিধানসভা, ঠিক আছে, তার ক্ষেত্র বা অংশ নম্বর, তোমার মেদিনীপুরের একটা তোমার যে বিধানসভা আছে তার নম্বরটা কত, ঠিক আছে, ঘাটাল বিধানসভা দিয়ে নাম্বারটা লিখে দিলে বাস, এইরকম, আর কিছু নয়, ঠিক আছে। আর হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেটা কিন্তু দেখে দেখে সুন্দর করে এখানে লিখতে হবে। নেক্সট, তারপরে একই রকম ভাবে সদস্য 1 এর লিখলে, সদস্য 2 এর লিখলে সেম ভাবেই কিন্তু পরপর করে লিখে দিতে হবে, আর কিছু নয়। নেক্সট, এবারে 12 নম্বরের বিভাগ,
12 নম্বরে কি বলা আছে? বিভাগ। বিভাগে কি মানে কি অ্যাকচুয়াল হচ্ছে বলছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি। মানে এখানে যেটা হবে সেটা কিন্তু দিতে হবে। যেমন কেউ ইউআর হতে পারে, কেউ ইডব্লিউএস হতে পারে, কেউ এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে। তাহলে যে অ্যাপ্লাই করছে তার কোনটা কোন ক্যাটাগরির মধ্যে সে পড়ছে সেটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তাহলে কেউ এসসি আছে, তাহলে এসসি টিক দিয়ে দিল, বাস আর কি, নর্মাল জিনিস। নেক্সট, আচ্ছা রেশন কার্ড। তাহলে রেশন কার্ডের বা খাদ্য ভর্তুকি, এটা হচ্ছে তোমার সঠিক হলে টিক চিহ্ন দিন। আচ্ছা, তাহলে রেশন কার্ডের এখানে বিষয়টা কি বলা হয়েছে না, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এবারে যার আছে সে হ্যাঁ দিল, যার নেই সে নাই টিক চিহ্ন দেবে, বাস সিম্পল কেস। আর যদি হ্যাঁ হয় তবে আধার কার্ডের ধরন কি? অনেকের আছে AAY, অনেকের PHH, যেটা আছে ধরো PHH কারো আছে, সে এখানে টিক চিহ্ন দিয়ে দিল, বাস আর কি আছে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? অনেকে রেশন তুলে, অনেকে রেশন তুলে না। যদি তুলে তাহলে কি করতে হবে? হ্যাঁ লিখতে হবে, আর না হলে না লিখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ হয় এটাই। এটা সম্পদ, কি কি বাড়িতে সম্পদ আছে? ইয়েস, লক্ষ্মীর ভান্ডারে যা টাকা পাবে তাদের সম্পদের কিন্তু একটা মানে ফিল্টারেশন হবে যে কি পরিমাণ সম্পদ আছে, ভুল দেওয়া কিন্তু যাবে না, এটা মাথায় রাখতে হবে, কারণ এগুলো সব ভেরিফিকেশন হবে। আচ্ছা, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা পাকা ঘর রয়েছে? পাকা ঘর বলতে একটা ঘরেই ধরো কারো 3টা রুম আছে, সে 3টা রুম কারো আছে কিনা। যদি আছে সে হ্যাঁ লিখবে, আর যার নেই সে না লিখবে। তো এক্ষেত্রে আমি বলবো যার নেই না, সেটা নাটা লেখাটাই কিন্তু ঠিক হবে। অ্যাকচুয়াল তোমাদের ট্রান্সপারেন্ট যেটা আছে সেটাই কিন্তু থাকবে, কারণ এটা কিন্তু ভেরিফিকেশন হবে, এমনি তুমি ধরা পড়ে যাবে। ঠিক আছে, ভুল দিতে যাবে না কোনো ইনফরমেশন, কারণ অনেকে আছে ভুল দিয়ে প্রথমে টাকা পেয়ে যায়, কিন্তু তাদের টাকা ব্যাক নেওয়া হবে এবং তাদেরকে অ্যারেস্ট কিন্তু করা হচ্ছে, এই ব্যাপার কিন্তু তোমাদের বলে রাখলাম। পারিবারিক জমির মালিকানা, তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা ROR, তোমার হালনা গাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, এগুলো কিন্তু দিতে হবে। সুতরাং এখানে জমির মালিকানা বা হ্যাঁ না যেটা আছে সেটা কিন্তু ইনফরমেশন কিন্তু তথ্যটা কিন্তু দিতে হবে। নেক্সট, পরেরটাই বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, কি পরিমাণ, কত শতক জমির পরিমাণ সেটা কিন্তু দিতে হবে, এবং রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR জমির নথি কিন্তু দিতে হবে। যানবাহন, আপনি বা পরিবারের কোন সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অনেকের পার্সোনাল গাড়ি হয়, 4 চাকার গাড়ি হয়, যার আছে সে হ্যাঁ দেবে, ঠিক আছে, আর যার নেই সে না করবে। যদি থাকে তাহলে গাড়ির নাম্বারটা কি আছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, অনেক কিছু কিন্তু চাইছে। এটা একটা হতে পারে পজিটিভ দিকও হতে পারে, নেগেটিভ দিকও হতে পারে। যেমন লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছিল, ঠিক আছে, 25 থেকে 60 মানে সবাই পাচ্ছিল, ঠিক আছে, কে বাড়ির ছোটখাটো কাজে ব্যবহার করবে, কে হচ্ছে আর কেউ কি বলবো কসমেটিক্স কিনবে, সেরকম কিন্তু দেখার বাজবেচার কিন্তু ছিল না, সবাই কিন্তু পাচ্ছিল। বাট এক্ষেত্রে কিন্তু যাদের প্রয়োজন আছে সেক্ষেত্রে তাদেরকেই দেওয়া হবে, বাকিদের কিন্তু দেওয়া হবে না, মানে অনেকটা কিন্তু বাদ হতে পারে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে না নেই? যদি না থাকে না দিয়ে দিলে, যদি হ্যাঁ থাকে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। তাহলে হেড অফ দ্য যে ফ্যামিলি আছে তার কি সরকারি আছে না বেসরকারি আছে, কি হেলথ ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, তো প্রিমিয়ামটা কত টাকা দিতে হয়, কি ব্যাপার, সেগুলো কিন্তু বিবরণ কিন্তু দিতে হবে। নেক্সট কি আছে, এবারে সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, সেম একই কেস, সব দিতে হবে। পরে কি আছে দেখো, বলছে যদি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তাহলে দেখো এক্ষেত্রে অনেকে ট্যাক্স দেয় সরকারকে, তো যারা ট্যাক্স প্রদান করে, ট্যাক্স দেয়, তারা কিন্তু এই হ্যাঁ দিলে, বা বাকিরা কিন্তু না দেবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে
প্যান কার্ড দিতে হবে। ঠিক আছে, প্রথমে হ্যাঁ লিখলে, তারপরে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে, প্যান কার্ডের নাম্বার লিখতে হবে, সদস্যর নাম তার প্যান কার্ড নাম্বার, সদস্য টু এর নাম তার প্যান কার্ড নাম্বার, এরকম কিন্তু সব ইনফরমেশন বা তথ্য কিন্তু দিতে হবে। নেক্সট পরের টাইপ, কর্মসংস্থানের ধরন। তাহলে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, প্রধান, তার সে কোন কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তো এখানে দেখো অনেকে আছে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক কর্মচারী বা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা উদ্যোক্তা বা দেখো যেটা হবে তার সেটা দেবে। কেউ পরিযায়ী শ্রমিক হতে পারে, কেউ বেকার হতে পারে, ঠিক আছে, কেউ পার্ট টাইম কাজ করতে পারে। আবার মেয়েরা যেটা হয় অ্যাকচুয়াল কি হয়, তো যদি এটা হেড অফ দ্য ফ্যামিলির, সে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে, বুঝতেই পারছো, যদি পুরুষ হয়। আর যদি ফিমেল হয় সে হয়তো কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত হতেই পারে। আর যদি সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা দিলে, তারপরে কি করবে, সদস্য ওয়ান। সদস্য ওয়ানের দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, মায়েরা, বাড়ির মায়েরা হয়। তো বাড়ির মায়েরা কি করবে, সেখানে লিখবে অন্যান্য, দিয়ে লিখে দিল হাউস ওয়াইফ, লিখে দিল হাউস ওয়াইফ, সুন্দর করে লিখে দেবেন, বাস সিম্পল কেস সদস্য ওয়ানের। একই রকম ভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট আমরা চলে আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে, কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে, ঠিক আছে, তো এগুলোও কিন্তু এই ডেটাও কিন্তু দিতে হবে। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত টিক দাও। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, কারো মাধ্যমিক হতে পারে, কারো উচ্চ মাধ্যমিক হতে পারে, কেউ গ্র্যাজুয়েট হতে পারে, যেটা সেটা লিখতে হবে। একই রকম সদস্য ওয়ান, সদস্য টু এর সেম ইনফরমেশন বা তথ্যগুলো কিন্তু দিতে হবে। নেক্সট আমরা চলে যাই, বলছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হয় তাহলে হ্যাঁ দাও, যদি না হয় তাহলে না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নাই হবে, এবং যদি হ্যাঁ হয় তাদের সদস্য নম্বরটা কিন্তু দিতে হবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি কেউ সরকারি পেনশনভোগী হয় অবশ্যই হ্যাঁ দিতে হবে, না হলে না দিতে হবে। আর যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ কিন্তু সংযুক্ত করতে হবে। আচ্ছা, কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত নিবন্ধিত আছেন? দেখো অনেকে কি করে, দোকান টোকান থাকলে জিএসটি নাম্বার তাদের কিন্তু থাকে, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ লিখে জিএসটি নাম্বার সহ কিন্তু দিতে হবে। ক্লিয়ার? ওখানে জিএসটি নাম্বার কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, পরেরটা দেখে নি কি আছে না, পরিবারের মোট বার্ষিক আয়। ইয়েস, যে পরিবার কথা বলছি আমরা, সেই পরিবারটার টোটাল আয় কতটা হয়। ধরো অ্যাকচুয়াল কেউ 7,000 করে দিল, তাহলে 7 × 12 = 8,000 টাকা, 8 × 12 = 96,000 টাকা। ঠিক আছে, তাহলে একবারে লিখে দিলে 96,000 টাকা অঙ্কে লেখার কথা কিন্তু বলা হয়েছে। বাস এরকম লিখে দিলে, যার যেটা হবে, কারো বেশি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তাহলে অনেকে আছে যারা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, মায়ানমার থেকে, ঠিক আছে, যে সমস্ত সংখ্যালঘু এসেছে, মানে এখানে সংখ্যাগুরু, ঠিক আছে, তো তাদের যদি সিএ তে অ্যাপ্লাই করে থাকে সে, তো সেক্ষেত্রে দিতে হবে প্রযোজ্য কিনা, বা তার ইনফরমেশন বা তথ্য, এগুলো সবই কিন্তু এখানে, এটা অ্যাকচুয়াল কিন্তু তোমাদের জন্য যারা এখানে ভারতীয় তাদের জন্য কোনো রকম এই জায়গাটা ফিল আপ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এবারে অন্যান্য আরো কিছু ইনফরমেশন আছে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের তোমার ARD শিল্প ক্রেডিট কার্ড, মানে এগুলো সব কিন্তু ইনফরমেশন বা তথ্যগুলো কিন্তু দিতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হিবিজিবি, ঠিক আছে, যা আছে সব কিন্তু দিতে হবে। প্রধান যে যদি থাকে কিছু কার্ড, তার নম্বর দাও, আইডি সংখ্যা দাও, যেখানে ইস্যু করা হয়েছে সেটা লিখতে হবে। তো অ্যাকচুয়াল যেটা করেছে, তো এটা কিন্তু অনেকটা কঠিন। অ্যাকচুয়াল একটা প্রত্যন্ত গ্রামের যারা ফিমেল বা মহিলা, তারা কিন্তু এই ফর্ম সহজে কিন্তু ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, এই একটা সমস্যা সম্মুখীন কিন্তু হবে। এবারে পাশাপাশি যদি কেউ থাকে তার হেল্প কিন্তু অবশ্যই নিতে হবে। অনেক এমএলএ আছে
ঠিক আছে, তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। এখানে ওই জন্য বহু কন্ট্রোভার্সি উঠছে, যদি বাইরন বিশ্বাস বা রেখা পাত্র, ঠিক আছে, বা মতিউর রহমান, এই সমস্ত যেগুলো মানে যারা হচ্ছে একদম ওথ নেওয়ার সময় আমরা দেখেছি তাদের পড়তে কিন্তু খুবই সমস্যা বা প্রবলেম কিন্তু হয়েছিল, তো তারা ফর্মটা ফিল আপ করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকে কোশ্চেন করছে। তো যাও, এখন এগুলো চাইছে মানে সরকার কিছু পজিটিভ দিকও হতে পারে, সেটা অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে, তবে মামলাটা কি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তাহলে এসআইআর যদি নাম বাদ পড়ে, যদি ট্রাইব্যুনালে আছে কিনা, সেক্ষেত্রে তোমাদের প্রযোজ্য নয়, প্রধান যে পরিবারের প্রধান তার প্রযোজ্য নয়, বা না বা হ্যাঁ যদি থাকে তবে তার কিন্তু মামলার বিবরণ দিতে বলেছে। একই রকম সদস্য 1, সদস্য 2 সবার। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, তাহলে কিছু বিবরণ দিতে হবে, যেমন যতগুলো পরিবারের মধ্যে শিশু আছে, কোথায় পড়ছে তারা, তার সদস্য নম্বর, ধরো শিশু নাম্বার 1, তার শিশুর নাম, তার শ্রেণী, বিদ্যালয়ের নাম, কি ধরনের স্কুলে পড়ছে, সে বেসরকারি স্কুল না বেসরকারি, না মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, মানে কোথায় পড়ছে সেই ইনফরমেশন, সেই তথ্যও কিন্তু বলা হয়েছে। তাহলে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং বা হোম স্কুলিং ইত্যাদি, এগুলো কিন্তু লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 9 পাতা ফর্ম ফিল আপ অলরেডি করে নিলাম। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, তাহলে শিশু 1 যে আছে তার কি টিকাকরণ হয়েছে কিনা, সম্পূর্ণ করা হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় তবে টিকাকরণ কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, অথবা টিকা না নেওয়ার কারণ, কি কারণে টিকা নেয়নি সে, ওটাও কিন্তু লিখতে হবে তাকে। এবং অগ্নিমিত্রা পল, ঠিক আছে, অগ্নিমিত্রা পল তিনি কিন্তু একটা কথা, বড় কথা কিন্তু বলেছেন, যে যারা টিকা নেয়নি, সরকারের টিকা যারা নেয়নি, তারা সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার কেন নেবে, এই কথাও কিন্তু বলেছে। এবারে দেখা যাক বিষয়টা, যারা টিকা নেয়নি তারা কি সরকারি সুযোগ সুবিধা পাবে না পাবে না, এই বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল, মানে অন্নপূর্ণা ভান্ডার পাবে কিনা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, তাই যদি পেয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ লিখলে, নালে না। তাহলে যদি কেউ পায় সেক্ষেত্রে কিন্তু প্রকল্পের নাম, ঠিক আছে, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে, মানে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন, তাহলে এই একটা টিক বক্স দেওয়া হয়েছে, সেই টিক বক্সের টিক তোমাকে দিতে হবে যদি তুমি এই প্রকল্প থেকে বেরোতে চাও। অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল কি বলা হয়েছে, যে প্রত্যাহার করতে চান কিনা, ধরো কেউ প্রকল্পে কিছু পাচ্ছে, সেখানে নামটা লিখলে দিয়ে টিক চিহ্ন দিলে হ্যাঁ, ঠিক আছে। একই রকম দ্বিতীয় তৃতীয় এরকম করে সবগুলো কিন্তু আছে। একই রকম ভাবে সদস্য 1, সদস্য 2 এগুলো সব কিন্তু লিখতে হবে। পরেরটা, অনেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল, বা অনেকে বিভিন্ন সাথীর সঙ্গে, তোমার বিশেষ করে মেয়েদের ওরা কিন্তু অনেকে লক্ষ্মীর ভান্ডার পেত, সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। বাদ দেওয়া হলে কারণ, মানে অফিসার কর্তৃক পূরণীয়, এটা অফিসার যেগুলো কিন্তু করবে আর কি, কি কারণে বাদ দেওয়া হলো, ঠিক আছে। এবারে এই যে কাজটা আছে সেক্ষেত্রে কিন্তু একদম শেষে কথাটা যেটা বলেছি, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। দ্রষ্টব্য, পরিবার বলতে কি বোঝানো হয়েছে না, পরিবার বলতে এমন একদল ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, সেটাই হচ্ছে একটা পরিবারের কথা বলা হয়েছে। তো এবারে সাইন করতে হবে, নিজের স্বাক্ষর দিতে হবে এখানে। হ্যাঁ, এবারে বাকিটা যেটা আছে সেটা হচ্ছে সরকারি ব্যবহারের জন্য অফিসাররা কিন্তু এই জায়গাটা, ফর্মটা কিন্তু পূরণ করবে। এই হচ্ছে টোটাল 13 পাতার ফর্ম। তো ফর্মটা ফিল আপ তো করতেই হবে, কারণ সরকারি প্রকল্প মানে
তোমার অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে এই ফর্মটা কিন্তু সুন্দর করে পূরণ করতে হবে। তো এখন যে এই যে ফর্মটা পূরণ করছে বা সরকার যেটা নির্দেশ দিয়েছে, সরকারের এই নির্দেশে তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।